দেশ নামক শব্দের ব্যাপ্তি অপরিসীম। দেশ কোনো স্থান নয়, কোনো মানচিত্র নয়, কোনো ভৌগোলিক সীমানা নয়, বরং দেশ আমাদের আবেগ, আমাদের পরিচয়, আমাদের ভালোবাসা। একশোদা মাটির গন্ধ, লাল মাটির উষ্ণতা, শালপিয়ালের জঙ্গলের গভীরতা, পর্বতের স্তব্ধতা, এমন নানা বৈচিত্র্যে ভরা কৃষ্টি সংস্কৃতির মিলন মধুরতায় পূর্ণ আমাদের দেশ, আমাদের মা। স্বাধীনতার পরবর্তী সময়ে সেই দিনের বিপ্লবের কথা, বিপ্লবীদের আত্মত্যাগ, বীরত্ব ও সাহসিকতার কাহিনী এখনো অবিশ্বাস্য হলেও সত্য, নিজ পরিচয়ে উন্নীত। অন্যদিকে স্বাধীনতা হলো সেই সাহস যা আমাদের জীবনের একটা সময়ে কোনো না কোনো স্বপ্নকে পূরণ করতে প্রয়োজন হয়। স্বাধীনতার ৭৬ বছরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে সেই দিনের সেই স্বপ্নের কথা বলাই এই গল্পের মূল উপজীব্য। চূড়ান্ত ঘোরালো পরিস্থিতি। দিল্লি থেকে কাশ্মীর যাওয়ার রাস্তা তখন ভয়াবহ বিপদসংকুল, দুর্গম। যুদ্ধবিমান নামারও কোনো উপায় নেই বললেই চলে। অল্প কিছু সৈন্য সামন্ত নিয়ে আকাশপথে রওনা দিলেন কর্নেল রঞ্জিত রাও। দিনটা ছিল ২৭শে অক্টোবর ১৯৪৭, স্বাধীন ভারতের প্রথম যুদ্ধযাত্রা। দেওয়ান রঞ্জিত রাও এসে নামলেন শ্রীনগর এয়ারপোর্টে। লোকবল, যোগাযোগ, অস্ত্র সবই সংখ্যায় খুব বেশি নয়, সংখ্যাতেও তারা নগণ্য। কোনো রকমে হানাদারদের বাধা দিলেন বটে, কিন্তু তারা সকলেই নিহত হলেন। অতর্কিত আক্রমণে কাশ্মীরের অনেকটা অংশেই ঢুকে এলো শত্রু সৈন্য। শুরু হলো প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। গিলঘিটের তুষারাবৃত অনেকটা অঞ্চল ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে পাকিস্তান। ৫,০০০ দুর্ধর্ষ উপজাতি যোদ্ধা রওনা দিল শ্রীনগর দখল করতে। হরি সিং ও বাহিনীর প্রধান রাজেন্দ্র সিং যুদ্ধে রওনা দিলেন মাত্র ১৫০ সৈন্য নিয়ে। বিপক্ষে সংখ্যায় প্রায় ১০ গুণের বেশি। উড়িতে পুরো ২ দিন ঠেকিয়ে রাখার পর ব্রিগেডিয়ার রাজেন্দ্র মারা গেলেন এক অসম যুদ্ধে। এবার আত্মসুখ সর্বস্ব অপদার্থ রাজা হরি সিংয়ের টনক নড়ল। সদ্য গঠিত ভারত সরকারের কাছে তখন তিনি প্রার্থনা করলেন, দোহাই, শ্রীনগর রক্ষা করুন। ব্রিগেডিয়ার রাজেন্দ্রের পর এক অসম যুদ্ধে আবার মারা গেলেন কর্নেল রঞ্জিত রাও। দিল্লিতে অবশ্য তখনও অনেকে ভেবে চলেছে এই হানাদাররা বুঝি একদল গুন্ডা। ইউনিট, সাব ইউনিট, ছোট ছোট দলে ভাগ হয়ে শিক্ষিত কমান্ডারদের নেতৃত্বে যখন একের পর এক এলাকা দখল করতে থাকলো, তখন বোঝা গেল এরা মোটেও ভাড়াটে হানাদার নয়, সুশিক্ষিত যোদ্ধা, যাদের পেছনে আছে একটা গোটা দেশ। হাতে তাদের গ্রেনেড, মেশিন গান, উচ্চ ক্ষমতাশালী রাইফেল, এমনকি কামান পর্যন্ত। সমস্ত বাধা অতিক্রম করে তারা তছনছ করে দিল বারমুলা শহর। মারা গেলেন গাড়োয়ালি সৈন্যদের প্রধান মেজর সোমনাথ শর্মা। স্ট্র্যাটেজিক কারণে ঝানগড় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। জায়গাটি ছিল মিরপুর আর কোটলির সংযোগস্থলে। এই অংশ ফিরিয়ে আনার দায়িত্ব পড়ল দুর্ধর্ষ ব্রিগেডিয়ার মোহাম্মদ ওসমানের উপর। ওসমান এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, স্যানহার্স্ট রয়্যাল মিলিটারি একাডেমির লাস্ট ভারতীয় ব্যাচের ছাত্র। বর্মায় ব্রিটিশ আর্মিতে অপরিসীম কর্মদক্ষতার ফলে নেটিভ হওয়া সত্ত্বেও তিনি দ্রুত প্রমোশন পান। জানা যায়, সেনাবাহিনী ভাগ বাটোয়ারার সময় বেলুচ রেজিমেন্টের অন্যতম সর্বোচ্চ মুসলিম অফিসার হওয়ার কারণে
পাকিস্তান তাকে অফার দেয় সে দেশে জেনারেল পদটা কালক্রমে তারই হবে, কিন্তু তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার জন্মস্থান উত্তরপ্রদেশের বিবিপুর। ভারতবর্ষ ছেড়ে যেতে চাননি কোনো মূল্যেই। দেশভাগের সময় ছিলেন পশ্চিম পাঞ্জাবে। দাঙ্গার সময় নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিলেন বহু শিখ ও হিন্দু পরিবারকে। এত বড় অফিসার হওয়া সত্ত্বেও তিনি প্রায়ই সাধারণ সৈনিকদের খোঁজখবর নিতেন, এসে বসতেন তাদের ডিনার টেবিলে তাদেরই সাথে। মদ স্পর্শ করতেন না। গান্ধী হত্যার পরদিন থেকে মাছ মাংস ত্যাগ করে হয়েছিলেন নিরামিষাশী। ব্যক্তি জীবনে ছিলেন অনাড়ম্বর। তার মাইনের একটা অংশ ব্যয় হতো গরিব শিশুদের শিক্ষায়। ইংল্যান্ডে থাকার সময় এক ভোজসভায় এক মুসলিম মৌলবাদী নেতা তার ডাইনে খেতে বসেছিলেন। ওসমানের পরিচয় পাওয়ার পর অত্যন্ত অন্তরঙ্গতার সুরে বলেন, ও আপনি জাতিতে মুসলমান, আমিও তাই, বড়ই সুখের কথা। বাক্য শেষ করতে না দিয়ে ওসমান বলেছিলেন, মাফ করবেন স্যার, আমি জাতিতে ভারতীয় আর ধর্মে ইসলাম। যেদিন ওসমান চার্জ নিলেন তার দুদিন পরেই বাহিনীর ঘটল পরাজয়। পিছু হটতে হলো কয়েক মাইল। পাল্টা আক্রমণের প্রস্তুতি নিলেন জেদি সেনাপতি। স্থানীয় বালকদের নিয়ে গড়ে তুললেন অসামরিক স্বেচ্ছাসেবক বাহিনী। নিখুঁত করলেন সিগন্যালিং ব্যবস্থা। সহকর্মীদের প্রত্যয় দিলেন। তার নেতৃত্বে ভারতীয় বাহিনী কোটা পুনর্দখল করেন। কিন্তু প্রতিপক্ষ সংখ্যায় ছিল অনেক অনেক বেশি। তার পাল্টা আঘাত হানতে ছাড়ল না। তিন দিক থেকে তাদের প্রতিহত করতে ব্যর্থ হলো ভারতীয় আর্মি। শত্রু সৈন্য এসে পড়েছে একদম। আরও লোকবল চাই তার। কোথায় পাবেন সৈন্য? ওসমান হাঁক দিলেন, যে যেখানে আছো অস্ত্র হাতে সামনের সারিতে এসো। ইঞ্জিনিয়ার, সরবরাহ কর্মী, রাঁধুনি, কেরানি সকলকে নামালেন যুদ্ধক্ষেত্রে। তাঁর রণকৌশল আর প্রচণ্ড প্রতি আক্রমণে দখল হলো নৈসেরা। গাইকোটের অরণ্য অতিক্রম করে লক্ষ্য এবার ঝানগড়, যা কবজা না করা অবধি ওসমান প্রতিজ্ঞা করেছিলেন ক্যাম্পের মেঝেতে শুয়েই রাত কাটাবেন, বিছানায় ঘুম হবে না। আর এদিকে পাকিস্তানিরা নিষ্ফল হুঙ্কার দিয়েছিল, ওসমানের মুন্ডু চাই যে কোনো মূল্যে। 3রা জুলাই 1948 প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যে ঝানগড়ের যুদ্ধে এক বাংকার থেকে অন্য বাংকারে যাতায়াতের সময় কামানের গোলায় মারা গেলেন তিনি। সেনা ছাউনিতে নেমে এলো অন্ধকার। শেষ হলো এক বীরত্বের কাহিনী। জাতীয় পতাকায় ঢেকে মরদেহ নিয়ে আসা হলো দিল্লিতে। সেনাবাহিনীর সমস্ত প্রধান ছাড়াও শোভানুগমন করেছিলেন প্রধানমন্ত্রী নেহেরু ও তার মন্ত্রিসভার সকল সদস্যরা। এমনকি যাযাবর লিখেছিলেন, স্বাধীন ভারতে এর আগে গান্ধীজির শবযাত্রা ছাড়া আর কারো মৃত্যুতে দিল্লিতে পড়েনি এমন সার্বজনীন বিষাদের ছায়া, ঘটেনি এমন রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন। ওসমানের দেহ সমাধিস্থ করা হয়েছিল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে, পাশের ওকলা সেমেটারিতে। বিশ্ববিদ্যালয় ও মেট্রো স্টেশনের নিচে বিশাল এলাকা জুড়ে এক গোরস্থান। সেখানে রয়েছে হাজার হাজার কবর। কুকুর ছাগল পর্যন্ত সেখানে চড়ে বেড়ায় নির্ভয়ে। অসংখ্য সমাধির মধ্যে এখনো হয়তো রয়েছে মহাবীর চক্রপ্রাপ্ত সেনানায়ক মোহাম্মদ ওসমানের সমাধি। ধুলিমলিন কিন্তু কালো পাথরের ফলকে জ্বলজ্বল করছে নৈসেরা কাশের এমভিসি। ভারত স্বাধীনতা লাভ করার পরেও দেশের জন্য এমন বহু আত্মত্যাগের কাহিনী আছে,
যা এক উজ্জ্বল দৃষ্টান্ত, বিরল কাহিনী রূপেই খ্যাত। একটা ছোট্ট স্মরণ, এক অজানা গর্বের ইতিহাসের গল্প, দেশকে আর তার সন্তানদের সবসময়ই গর্বিত করে তোলে। বন্দে মাতরম।